সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো। দেখে আসি পত্রিকাগুলো শিরোনাম, এরপর আলোচনায় যাব। দৈনিক ইত্তেফাক 355 কোটি টাকা হাতিয়ে নিল 17 ছাপাখানা। নিম্নমানের কাগজে ছাপা বিনামূল্যের 8 কোটি পাঠ্য বই শনাক্ত, শোকজ এনসিটিবির। কালো তালিকাভুক্ত করার চিন্তা, মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর যোগসাজশের অভিযোগ। রাজনীতি, পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী, ফরহাদ মাজহার। অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি, অর্থ উপদেষ্টা। কেবল ভোট আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি রিজওয়ানা। ইউনূস পদত্যাগ করে চলে গেলে বিকল্প খুঁজবে জাতি, সালাউদ্দিন আহমেদ। আর একটা 1-11 বন্দোবস্ত করার পায়তারা চলছে, নাহিদ ইসলাম। ক্রান্তিকালে ত্রাতা ইউনূস, আপনি সংস্কার কাজ সম্পন্ন করুন। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না সেনাবাহিনী। রাজধানীতে ছিনতাইয়ে নতুন অস্ত্র, হাতুড়ি। ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে অস্ত্রের কোপ, আহত 9। মানব জমিন, সর্বদলীয় বৈঠকের চেষ্টায় জামায়াত। শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। সংকট ঘনীভূত, অচলাবস্থা কাটেনি, ঘরে ঘরে জ্বর, ছিনতাই খুন বাড়ছে উদ্বেগ। আমার দেশ, ফের দিল্লির ছকে বাংলাদেশ। ইকবাল করিম বললেন, 1-11 পুনরাবৃত্তি দেখতে চাই না। রাজনৈতিক সংকটের নানা মত, জাতির মুরব্বী খালেদা জিয়ার এগিয়ে আসা উচিত। পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন। সরকারের উপর চাপ সৃষ্টি, কৌশল নির্ধারণ নিয়ে বিএনপিতে মতপার্থক্য। জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার ছিল অন্যতম কঠিন রাত। আমাদের সময়, অগ্নি পরীক্ষার মুখে দেশের রাজনীতি, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা। আর একটা 1-11 পায়তারা চলছে, নাহিদ ইসলাম। 6 ধরনের পণ্যে ভারতের নিষেধাজ্ঞা, স্থবির হয়ে পড়েছে স্থলপথে রপ্তানি। দ্রুত নির্বাচনী রোডম্যাপেই সমাধান দেখছে বিএনপি, চলমান রাজনৈতিক পরিস্থিতি। আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি, অর্থ উপদেষ্টা। বিনিয়োগ বৃদ্ধিতে নজর সরকারের, শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। পরিবেশ উপদেষ্টা, ভারত থেকে জাহাজ কেনার চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। কালবেলা, এনসিপিকে নিয়ে হতাশা, রাজনীতিকরা সমাধান চান ডক্টর ইউনূসকে রেখেই। নিজস্ব মত তুলে সামাজিক মাধ্যমে পোস্ট। দেশ রূপান্তর, আইএমএফ যা চেয়েছিল তা পারেনি, অর্থ উপদেষ্টা। অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা, প্রধান উপদেষ্টা প্রসঙ্গ। অস্থির পরিবেশকে অনুকূল করা, সরকারের প্রতি সবার আনুগত্য রাখা। পদত্যাগের কথা শুনে অনেকে হতাশ। রোহিঙ্গা প্রতিরক্ষা অর্থনীতি প্রাধান্য পাবে আলোচনায়, ডক্টর ইউনূসের জাপান সফর। বর্জ্য বিষ নিয়ে বুড়িগঙ্গা, তুমি বইছ কেন? আরেকটি 1-11 বন্দোবস্তের পায়তারা চলছে। খবরের কাগজ, বাজেট ইস্যুতে অর্থ উপদেষ্টা, অনেক ধরনের কর ছাড়ের কথা থাকবে। গুমট পরিস্থিতির মধ্যেই সমঝোতার চেষ্টা, নির্বাচনী রোডম্যাপ দাবি। সাংবাদিকদের পরিবেশ উপদেষ্টা, শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি। প্রধান উপদেষ্টাকে ফারুক, আমরা ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না। সংবাদ সম্মেলনে মঞ্জু, দায়ী উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। ফেসবুকে নাহিদ ইসলাম, আর একটা 1-11 পায়তারা চলছে। করতোয়া, ডক্টর ইউনূসের পদত্যাগ চিন্তায় তোলপাড়, জাতীয় সরকারের গুঞ্জন, দাবিতে ঢাবিতে মিছিল। ভারতের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করল বাংলাদেশ। পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, একটা গুমট পরিস্থিতির মধ্যেই সমঝোতার চেষ্টা। যদি মোটা তাকে বলি, যে সবগুলো শিরোনাম যদি একসাথে বলা হয়, আজ শুক্রবার, বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার রাত থেকে মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এর শপথ গ্রহণ বিষয়ক যে 8 দিনের একটা অচল অবস্থার মতো ছিল, রিট বাতিলের পর এক ধরনের ওই রাস্তা ছেড়ে তারা চলে গেছেন। এরপর থেকে নানান ধরনের গুজব হচ্ছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন বা করছেন, এই নিয়ে আলোচনা হচ্ছে। আমি অনেক কথা বলে ফেললাম, আপনি বলুন। ধন্যবাদ আপনাকে।
প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টা বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল বা এমন কোনো রাজনৈতিক নেতা মানে বলেননি যে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন বা তিনি হতাশ, এই কথাটা কে বলেছেন? তিনি নিজে ক্যাবিনেটে বলেছেন, তারপরে এনসিপির নেতা নাহিদ ইসলাম ওনার সাথে দেখা করে বিবিসিকে বলেছেন যে তিনি পদত্যাগ করতে পারেন এরকম একটা বিষয়। তো প্রশ্ন হচ্ছে যে তিনি পদত্যাগ করবেন কেন? সারা দেশের মানুষ বিশ্বাস করে আস্থা রেখে একটা বিশাল বিপ্লবের মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাষ্ট্র মেরামত করবেন। তিনি বলেছেন একটা ঐতিহাসিক স্মরণীয় নির্বাচন দিবেন। তিনি বলেছেন জনগণকে তার ভোটাধিকার ফেরত দিবেন। তিনি বলেছেন ফ্যাসিস্টদের বিচার করবেন। তিনি বলেছেন রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু 9 মাস সময়ের মধ্যে আপনি দেখেন দৃশ্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আর একটা বিদেশি বিনিয়োগ সম্মেলন করা ছাড়া 9 মাস সময়ের মধ্যে দৃশ্যত একজন সংবাদকর্মী হিসাবে, আপনিও সংবাদকর্মী, আমিও কি দেখতে পাই? আমি কিছু দেখতে পাই না এই দুইটা জিনিস ছাড়া। রাজপথে আন্দোলন দেখেছি, রাজপথ বন্ধ দেখেছি। হ্যাঁ, না আমি বলছি যে সেটা অবশ্য সরকারের পক্ষ থেকে না, সরকারের কাছে দাবি দেওয়ার জন্য যেই কথাগুলো তিনি বলেছেন যা যা করবেন সেটার পক্ষে আমি কি দেখলাম? আমি তো কিছু দেখতে পাইনি। হ্যাঁ, হতে পারে প্রথম যদি ধরি যে আপনি বলেছেন রাষ্ট্র মেরামত করবেন। আমরা সারা দেশের মানুষ আপনার প্রতি আস্থা রেখে রাষ্ট্র মেরামতের দায়িত্ব দিয়েছি। আর আপনি কিছু মানুষকে রাষ্ট্র মেরামতের ডাইরেক্ট দায়িত্ব দিয়েছেন। কিছু প্রবাসীকে বাংলাদেশে নিয়ে আসলেন বাংলাদেশের যোগ্য লোক না থাকার কারণে, আর কিছু দেশের মানুষকে রাষ্ট্র মেরামতের দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমি তো মনে করব এই 9 মাসের মধ্যে রাষ্ট্র মেরামতের যাদেরকে দায়িত্ব দিয়েছেন, কাঠমিস্ত্রিকে দিয়েছেন রাজমিস্ত্রির দায়িত্ব, রাজমিস্ত্রিকে দিয়েছেন কাঠমিস্ত্রির দায়িত্ব। এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না, এটা গত 9 মাসে সেটা প্রমাণ হলো। আজকে আপনি যে কথা বলছেন যে আপনি পদত্যাগের কথা ভাবছেন, যদি ঠিকমতো কাজ না করতে পারেন তাহলে পদত্যাগ করবেন। আপনি কাজ করতেছেন না এটা তো আমরা দেশবাসী মনে করি না, কিন্তু যাদেরকে আপনি কাজের দায়িত্ব দিয়েছেন তারা কাজটা বুঝে কিনা, কি করতে হবে সেটা জানে কিনা। গত 9 মাসে কিন্তু তারা জানে, বুঝে, এটা কিন্তু আমরা দেশবাসী বুঝতে পারি নাই। এখন আপনি পদত্যাগ যদি করেন, প্রফেসর ইউনূস শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে অসম্ভব পছন্দ করি, এবং ওনাকে যখন আদালতের কাঠগড়ায় নিয়েছে যারা এখন অ্যাডভাইজার হয়েছে তারা টেলিভিশনের ক্যামেরার সামনে ছিল বলে তাদেরকে মানুষ চিনেছে এবং অ্যাডভাইজার হয়ে ফেলেছে, যে জাস্ট খালি কোর্ট পর্যন্ত গিয়ে। কিন্তু আমরাও তো সংবাদকর্মী হিসাবে দেখতে গিয়েছি যে কি হয়, কিভাবে একজন সরকার প্রধান এরকম একটা মানুষকে অপমান করে, অপদস্থ করে। আমিও 2 দিন কোর্টে গিয়েছি দেখার জন্য, সংবাদকর্মী হিসাবে না। বিষয়টা হলো যে আপনি যদি পদত্যাগ করেন, আপনি নন্দিত হবেন না নিন্দিত হবেন সেটা ভাবুন। আপনার উপর তো দেশবাসীর দায়িত্ব দিয়েছে, আপনি সেই দায়িত্বটা পালন না করে বা পালন করতে ব্যর্থ হয়ে আপনি বলবেন যে আমি পদত্যাগ করলাম, বাংলাদেশের মানুষ আপনাকে নিন্দিত করবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এত সহজে ছাড়ে না। আপনি নন্দিত হবেন তখন যখন আপনার যে উপর যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা শতভাগ পালন করলে। আপনি নিন্দিত হবেন এই জন্য যে 9 মাস সময়ের মধ্যে আপনার সকল মামলাগুলো প্রত্যাহার করেছেন আপনি। হ্যাঁ, আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার হয়েছে। 9 মাস সময়ের মধ্যে আপনার গ্রামীণের সকল প্রতিষ্ঠানে আপনি অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। শেখ হাসিনা যখন 111-এর সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনের বিরুদ্ধে যখন মামলা হয়, সেই মামলা শেখ হাসিনা দায়িত্বে আসার পরে, ক্ষমতায় আসার পরে তার নিজের মামলাগুলো সবগুলা তিনি মুক্ত হয়ে যান। খালেদা জিয়াকে একই মামলায় উনি গত 16 বছর আদালতে দৌড়াচ্ছেন এবং জেলও খাটিয়েছেন। কিন্তু প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে
শেখ হাসিনার সেই যে মামলাগুলো খারিজ হয়ে গিয়েছিল সেই মামলাগুলো কিন্তু রিভাইভ হচ্ছে। আপনি যদি এই দেশের দায়িত্ব পালন করে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন, যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে, কারণ আপনি বাংলাদেশে একমাত্র লোক না যে চলে গেলে বাংলাদেশে আর কেউ আর কাউকে বিকল্প খুঁজে পাওয়া যাবে না। এক সময় আমরা যখন দেশ স্বাধীন হলো তখন মনে হয়েছিল শেখ মুজিব ছাড়া বাংলাদেশ চলবে না। সেই বিকল্প কিন্তু 54 বছরে আমাদের বিকল্প হয়েছে। আজকে দেশের সাধারণ মানুষ যদি মনে করে যে আপনি পারছেন না, গত 9 মাসে কিছু করতে পারেন নাই, সেই করতে না পারাটা ঢাকার জন্য আপনি পদত্যাগ করবেন, এরকম একটা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন জাতিকে। একজন দেশের সাধারণ মানুষ হিসেবে যদি সেটা ভাবতে শিখাই, আমি যদি ভাবি, আপনি কি করার আছে? আমি তো মনে করব দেশবাসী যদি ভাবে যে আপনার ব্যর্থতা ঢাকার জন্য আপনি পদত্যাগের একটা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন জাতির সামনে। আপনাকে তো পদত্যাগ করতে বলা হয়নি, আপনি তো বাঘের পিঠে উঠেছেন। বাঘের পিঠে যেতে উঠেছেন, আপনাকে হয় বাঘটা নিয়ন্ত্রণ করতে হবে, না হয় বাঘটা মারতে হবে। এর কোনো বিকল্প নেই আপনার। বাংলাদেশের মানুষ জুলাইয়ের পরে প্র্যাকটিস হয়ে গেছে একটা মব জাস্টিস করা। আপনি পদত্যাগ করবেন, করেন। পদত্যাগ করে আপনি কোথায় যাবেন? জুলাইয়ের পরে যে মব জাস্টিসের কালচার হচ্ছে, সেই মব জাস্টিসের কালচার যে আপনার বিরুদ্ধে হবে না, মবকে ভায়োলেন্স বলে মনে হয়। হ্যাঁ, সেই মব জাস্টিস যে আপনার উপর হবে না, এর কোনো গ্যারান্টি আছে? সুতরাং আপনাকে আপনার জায়গায় থেকে দেশটা আপনার হাতে দেওয়া হয়েছে, সেই দেশটা। আমি একটু যদি আপনার কাছে একটু পেছনের দিকে যেতে চাই, এই পদত্যাগের বিষয়ে এই গুঞ্জন বা এই আলোচনা কেন করতে হলো, কেন আসলো? এই যে আসলো হলো, আমরা যদি বলতে মানে একটু খুব বেশি পিছনে না, একদিন 2 দিনের পিছনে গেলেই তো আমরা দেখি যখন সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে কিছু কথা বলেছেন, তারপরেই আসলে প্রেশারটা শুরু হয়েছে। কিন্তু এখন সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, আমরা নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য সূত্রে মিডিয়া যে খবরগুলো আমরা ছেপেছি বা প্রচার করেছি, কারণ সেনাপ্রধানের বক্তব্যে তো আমরা ওইভাবে আমরা উপস্থিত ছিলাম না। আমরা এখন ওইখান থেকে আমাদের গণমাধ্যমের আমাদের যে প্র্যাকটিস, আমরা যে প্র্যাকটিস ফলো করি, সেই প্র্যাকটিসে আমরা তথ্যগুলো পেয়েছি, গণমাধ্যম সেটা প্রকাশ করেছে। একটা বিষয়কে সরকার প্রতিবাদ করতে পেরেছে, একটা বিষয়ে কথা বলতে পারে নাই। আমার খুব মনে আছে, হ্যাঁ, ধরেন এখন এই সংকটটা উত্তরণ করবেন কিভাবে? এই সংকটটা উত্তরণ করার 2টা পথ আছে। একটা পথ হলো 2004-এ যখন আব্দুল জলিলের ট্রাম্প কার্ড, আপনার নিশ্চয়ই মনে আছে, আব্দুল জলিলের ট্রাম্প কার্ড নিয়ে যখন নানা রকম আলোচনা, আওয়ামী লীগের নেতারা, শেখ হাসিনা থেকে শুরু করে নানা রকম বক্তৃতা যখন শুরু হয়, তখন আমি রিপোর্টার, মাঠের রিপোর্টার, তখন আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট কভার করতে গেলাম। একদিন এক ভদ্রলোক খুব চিৎকার করে বলতেছে আমাদের সামনে, সাংবাদিকদের সামনে, যে 6 টাকায় আমি এই সমস্যার সমাধান করে দিতে পারি, 6 টাকা খরচ করলে। আমরা বেশ কয়েকজন রিপোর্টার তার কাছে খুব আগ্রহ করে গেলাম যে 6 টাকা দিয়ে কিভাবে প্রবলেম সলভ করা যায়। পুরান ঢাকার মানুষ, সে বলতেছে, উনি বলছেন এরকম যে আমি 6 টাকা দিয়া একটা কস্টেপ কিনবো, কিনার পরে শেখ হাসিনার মুখে লাগাই দেবো, আব্দুল জলিলের মুখে লাগাই দেবো, এরকম কয়েকজনের নাম বললো যে এদের মুখে লাগাই দেন, কথা বন্ধ হয়ে যাক, সমস্যার সমাধান হয়ে যাবে। এখন 2004-এ কস্টেপের দাম 6 টাকা ছিল, এখন কত টাকা আমি জানি না। আমিও এখন মনে করি যারা এই সংকট তৈরি করার জন্য কথা বলতেছে, অ্যাডভাইজারদের কয়েকজন, এনসিবির কয়েকজন নেতা এবং অন্যান্য কয়েকজন, তাদের প্রত্যেকের মুখে কস্টেপ লাগাই দেন, 7 দিনের মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে। এখন তো কথা বলছে ডিভাইসে, হ্যাঁ, কিন্তু ডিভাইসও বন্ধ করে দেন, সামাজিক যোগাযোগ। আরেকটা হলো আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আপনি বলছেন যে পরিবেশ উপদেষ্টা বলছেন যে শুধু নির্বাচন দেওয়ার জন্য তারা দায়িত্ব আসেন নাই। তো নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব আসেন নাই সেটা তো আমরা জানি। তো আপনার কাজটা করছেন কি? যে সমস্ত জিনিস, যে সমস্ত দায়িত্ব, যে সমস্ত বিষয় নিয়ে দেশবাসী আপনাদেরকে আস্থায় রেখে আপনাদের উপর দায়িত্ব দিয়েছে, সেই কাজটা কি কি করেছেন সেটা বলেন না। 9 মাসে কি কি কাজ করেছেন সেটা বলেন দেশবাসীর সামনে। খুব বেশি না, আপনার মন্ত্রণালয়, আপনি যে কোটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই কোটা মন্ত্রণালয়ে কি কি কাজ করেছেন সেটা দেশবাসীকে বলেন।
শুরু তো করেছেন পলিথিন দিয়া, পলিথিন তো শুরু করে গেছিল শাহজাহান সিরাজ, সেটা আপনি মানে ফলো আপ করেছেন। এর বাইরে আপনার মন্ত্রণালয়ে কি করেছেন? পলিথিন মুক্ত হয়েছে দেশ। কোথায়, কেন পলিথিন মুক্ত হবে? আপনি কোনো কিছু নিয়ে যদি মানে অ্যাকশানে যান, এটা সোর্স বন্ধ করতে হবে, বিকল্প তৈরি করতে হবে। প্রথম হলো বিকল্প তৈরি করতে হবে, যাতে এটা বন্ধ করে দিলে মানুষ আরেকটা জিনিস পায়। আপনি বিকল্প তৈরি না করে আপনি সোর্স বন্ধ করার জন্য মাঠে নেমেছেন। সিস্টেমই তো আপনি জানেন না। তো সুতরাং আপনার যে মন্ত্রণালয়ের দায়িত্ব, আপনি যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেই মন্ত্রণালয়ে গত 9 মাসে আপনি কি কি দায়িত্ব পালন করেছেন, জাতি কিভাবে আপনার দ্বারা উপকৃত হয়েছে, সেই কথাটা বলেন। তারপরে আপনি অন্য দায়িত্বের কথা বলেন। শুধু নির্বাচনের দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই। আপনি দেওয়া হয়েছে, প্রথম দায়িত্ব হলো নির্বাচনের পাশাপাশি আপনাকে রাষ্ট্র মেরামতের করার দায়িত্ব। রাষ্ট্র মেরামত করার জন্য আপনি একজন উপদেষ্টা হিসাবে কি ভূমিকা রেখেছেন, কোন কোন ক্ষেত্রে আপনার ভূমিকাটা আছে, সেটা পরিষ্কার করেন। জাতি জানতে চায় যে এই যে আপনারা কয়েকজন উপদেষ্টা আছেন, বিশেষ সহকারী আছেন, তারপরে বিভিন্ন পদ পদবি নিয়ে রিটায়ারমেন্টে চলে গেছে, সেই সমস্ত কর্মকর্তাদের এনে বিভিন্ন জায়গায় বসিয়েছেন। জাতিকে আপনারা কি দিয়েছেন? আজকে প্রফেসর ইউনূসকে কেন হতাশ হইতে হয়? আপনারা সবাই যদি কাজ করতে পারতেন বা করতেন বা বুঝতে পারতেন, তাহলে প্রফেসর ইউনূসকে তো হতাশা ব্যক্ত করতে হয় না। প্রফেসর ইউনূসের যে কাজের গতি, দক্ষতার গতি, সেটা হলো রকেটের পরিমাণ, রকেটের মতো গতি সম্পন্ন। আর আপনারা যারা তার সাথে আছেন, তাদের গতি হলো ঠেলাগাড়ির মতো। তো রকেটের সাথে ঠেলাগাড়ি তো যাবে না। আপনাদের সবার কারণে আজকে প্রফেসর ইউনূসকে হতাশ হতে হয়েছে। হ্যাঁ, এটা একটা বিষয় যে প্রফেসর ইউনূস কিছু রং লোক বাছাই করেছেন রাষ্ট্র মেরামতের জন্য, সেই জায়গাটাই আজকে তিনি হতাশা ব্যক্ত করেছেন। কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, ছোট দল বড় দল যে দলই হোক, একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় নাই যে প্রফেসর ইউনূস আপনি পদত্যাগ করেন। তো সব প্রণোদিত হয়ে পদত্যাগ যদি করেন, পদত্যাগ করে আপনি যাবেন কোথায়? দেশেও থাকতে পারবেন না, বিদেশেও থাকতে পারবেন না। যারা আজকে আপনাকে মাথায় তুলছে, তারাই আপনার সামনে দাঁড়িয়ে যাবে যে হিসাব দিয়ে যান কি করছেন এই পর্যন্ত। সুতরাং মানে এত সহজ না। খেলাটা অনেক বড়, দায়িত্বটা অনেক বড় নিয়েছেন, খেলাটা শেষ করে যান। নির্বাচনটা দেন, যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় বসাবেন, সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। জনগণের উপর যে আস্থা, সেই জনগণের উপর আস্থায় চলে যান। নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পরে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক, সেই নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা দিয়ে অত্যন্ত সম্মানিতভাবে স্মরণীয় হয়ে থাকেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো সম্মানিত মানুষকে সম্মান দিতেও কার্পণ্য করে না, আবার যিনি সম্মান রক্ষা করতে পারেন না তাকে অপমান করতেও কার্পণ্য করে না। বাংলাদেশের মানুষ খুব প্র্যাকটিক্যাল মানুষ এবং খুব নগদে বিশ্বাসী। কারণ 9 মাসে আপনি নগদ কি দিয়েছেন? আপনি দেখেন যে ব্যবসায়ীদের একটা বিদেশি বিনিয়োগের জন্য একটা সম্মেলন করেছেন, অনেক বড় সাংঘাতিক রকম একটা সম্মেলন, অ্যাপ্রিসিয়েটেড সম্মেলনটা। কিন্তু বাংলাদেশের যে সমস্ত বিনিয়োগকারী যারা ব্যবসায়ী, এইখানে যারা শত শত হাজার হাজার মানে লোকের কর্মসংস্থান করেছেন, যারা ইন্ডাস্ট্রি করেছেন, যারা বড় বড় ব্যবসায়ী, তারা কি 9 মাসে কোনো ব্যবসা করতে পেরেছে? কারোকে আপনি মানে মিথ্যা মামলার হত্যা মামলার আসামি করেছেন, কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন, কারোর শেয়ার জব্দ করেছেন, কারোর বিরুদ্ধে দুদকের মামলা দিয়েছেন, কাউকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন বড় ব্যবসায়ীদের যখন আপনি এরকম করবেন, তখন ছোট ব্যবসায়ীরা তো এমনিই ভয় পাচ্ছে। ব্যাংকে টাকা নাই, 10টা ব্যাংক এখনো সিক, 10,000 টাকার বেশি চেক নিয়ে গেলে টাকা দিতে পারছে না। এখন একমাত্র ভরসার জায়গা, অর্থনীতি চালিকা শক্তির একমাত্র ভরসার জায়গা হলো রেমিটেন্স। রেমিটেন্স ছাড়া আর রপ্তানিযোগ্য কিছু আইটেম ছাড়া আর তো কোনো কিছু অর্থনীতিতে কোনো বিপ্লব ঘটে নাই। অর্থনীতির অবস্থা খুব খারাপ। খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, সবচেয়ে দুরাবস্থায় আছে মধ্যবিত্ত মানুষ। বলতেও পারছে না, সইতেও পারছে না, হাতও পাততে পারছে না। জুলাই বিপ্লবের শুরুটা কি ছিল? জুলাই বিপ্লবের শুরুটা ছিল চাকরি চাওয়া।
বৈষম্যমুক্ত চাকরি, সেই বৈষম্যমুক্ত চাকরি চাইতে গিয়ে কেউ কেউ মন্ত্রী হয়ে গেছেন, উপদেষ্টা হয়ে গেছেন। শাহবাগে গিয়েছিলেন চাকরি চাওয়ার জন্য, হয়ে গেছেন মন্ত্রী। আর এই গত 9 মাসে সরকারের পক্ষ থেকে হোক বেসরকারির পক্ষ থেকে একটা লোকের চাকরির কোনো সংস্থান হয়েছে? কোনো বেসরকারি খাতে কি কেউ ইনভেস্ট করতে পেরেছে? বেসরকারি খাতের যে সমস্ত ইনভেস্টাররা আছে তারা হাত পা গুটিয়ে বসে আছে। আপনারা সরকারের পক্ষ থেকে বলছেন এত লোকের চাকরির সংস্থান হবে, এত লোকের কর্মসংস্থান হবে, এই করবেন সেই করবেন। কবে করবেন? 9 মাসের মধ্যে একটা প্রজেক্ট নিয়েছেন যেখানে 10,000, 15,000, 20,000 লোক চাকরি নিয়েছে। আপনারা যারা ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারের মধ্যে আছেন, আপনাদের বন্ধুরা এখন পর্যন্ত তারা আন্দোলন করতেছে, রাস্তায় আছে, তাদের খবর নিয়েছেন? আপনাদের সাথে যারা, আপনারা তো জুলাই বিপ্লবে আল্লাহ আপনাদের সুস্থ রেখেছে, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের ফ্যামিলিগুলো কিভাবে চলতেছে, জুলাই বিপ্লবে যারা আহত হয়ে এখন হাসপাতালে আছে তাদের অবস্থা কি? তাদের কন্ট্রিবিউশন তো আপনাদের চেয়ে অনেক বেশি। তারা অঙ্গহানি হয়েছে, তারা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। তাদেরকে কোথায় কতজন পুনর্বাসন করেছেন? সুতরাং মানে গাল ভরা বুলি দিলে তো হবে না। বললাম না, বাংলাদেশের মানুষ খুব প্র্যাকটিক্যাল। আপনাকে প্রফেসর ইউনূস, আপনাকে সারা পৃথিবী সম্মান করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নাই যে আপনার বিপক্ষে একটা নেগেটিভ শব্দ গত 9 মাসে উচ্চারণ করেছে। সেই জায়গাটায় আপনি বলতেছেন আপনি কাজ করতে পারতেছেন না, আপনি পদত্যাগের চিন্তা করছেন। এরকম সারা জীবনের সফল একটা মানুষ শেষ বয়সে আপনি ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিন্দিত কেন হতে যাচ্ছেন? আপনার টোটাল লাইফের যে স্ট্রাগল, যে বর্ণাঢ্য জীবন, এতে তো কোনো ব্যর্থতা নাই। আপনার টোটাল জীবনটাই তো সফলতায়। তো সমস্যাটা হলো আপনার সঙ্গীগুলো নির্বাচন ঠিক হয় নাই। যারা যে কাজের উপযুক্ত না তাদেরকে আপনি সেই কাজের উপযুক্ত মনে করেছেন। যাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন সেই কাজটা সে ঠিক মতো করতে পারছে না। সুতরাং সকলের ব্যর্থতার দায় আপনার উপর এসে পড়ছে। আপনি যাদেরকে নিয়েছেন, কোনো যদি সমস্যা হয় তাদের প্রত্যেকেরই অদৃশ্য পাসপোর্ট আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এই পাসপোর্টে সবাই আপনাকে টাটা বাই বাই দিয়ে চলে যাবে, থাকবেন তো আপনি? আপনাকে মানুষ চিনবে। যারা উপদেষ্টা হয়েছেন, যারা আপনার সাথে আসছেন, তারা তাদের জীবনীতে অথবা তাদের বায়োডাটায় তারা বাংলাদেশের একবার উপদেষ্টা হয়েছিলেন, এইটা ভাঙিয়ে তারা যতদিন বাঁচবে ততদিন খেয়ে যাবে। আপনার তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, এই ক্রেডেনশিয়ালে তো আপনাকে চলতে হবে না। এর চেয়ে বড় অর্জন আপনার আছে। আপনি বিশ্বব্যাপী একজন মানুষ, বিশ্ব বরেণ্য একজন মানুষ। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। একটা শিরোনাম পড়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে অস্ত্রের কোপ, আহত 9। আমাদের 9 মাসের আইন শৃঙ্খলা এবং সরকারের অবস্থা এর চেয়ে বড় এক্সাম্পল কি হতে পারে? অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে একটা লাশ ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল, সেই ব্রাহ্মণবাড়িয়ার সেই অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। ডাকাতরা সেই অ্যাম্বুলেন্সের লাশের উপর লাশকে কুপিয়েছে এবং অন্যদের যারা সাথে ছিল তাদেরকে কুপিয়েছে। আমার 9 মাসের বাংলাদেশের অর্থনীতির চিত্র, আমার বাংলাদেশের আইনশৃঙ্খলার চিত্র, আমার বাংলাদেশের সার্বিক অবস্থার চিত্র একটি রিপোর্টই তো এনাফ। যে একটি লাশ অ্যাম্বুলেন্সেও নিরাপদ না, লাশ হওয়ার পরও একটা মানুষকে মানে কোপের আঘাত সহ্য খেতে হয়েছে লাশের উপরে। আপনি এর চেয়ে বেশি এই সরকারের যদি আপনার একটু নির্মোহ যদি সমালোচনা করেন, একটা নির্মোহভাবে যদি এই সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলেন, এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে? আমরা শেষ করব। আমি মনে করি যে ডক্টর ইউনূস যে কথা বলেছেন এবং সারা দেশে রাজনীতিতে যেই হতাশা তৈরি হয়েছে, ডক্টর ইউনূস একমাত্র পারেন নির্বাচনের ডেডলাইন ঘোষণা করে দিয়ে সবাইকে নিয়ে দেশটা সামনের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।